This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে লিমার সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। লিমা, সবার আগে আমাদের এসএলএসটি চাকরি প্রার্থীরা যারা এই মুহূর্তে পথে বসে পড়েছেন সেদিকে একটুখানি নজর রাখতে হবে, কারণ তাদের বেশ কিছু দাবি ছিল। অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর নিয়ে তারা আগেই প্রশ্ন করেছিলেন। সেই আবহে ইতিমধ্যে তারা রাস্তায় বসে কি প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছে, তাদের মূলত দাবি কি জানাবেন আমার সহকর্মী সুপ্রিয় সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, সেখানকার কি পরিস্থিতি, তাদের এই মুহূর্তে কি দাবি, কি স্লোগান চলছে? 14 বছর রাজ্যের শিক্ষক নিয়োগ হয়নি, রাজ্যের গ্রামগঞ্জের দেখো বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। তবে তোমাকে প্রথমেই যে ছবিটা দেখানোর চেষ্টা করব, কলেজ স্ট্রিট থেকে কিছু সময় আগেই যে বিধানসভা অভিযান কর্মসূচির ডাক দিয়ে এসএলএসটির যারা নবাগত চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা মিছিল শুরু করেছিলেন, সেই মিছিল সুবোধ মল্লিক স্কয়ার পর্যন্ত এসে পৌঁছানোর পরেই কিন্তু পুলিশের তরফ থেকে সেই মিছিল আটকানো হয়েছে। এবং মিছিল আটকানোর পরেই বা পুলিশি বাধার মুখে পড়েই আমরা যেটা দেখতে পাচ্ছি, যে সমস্ত আন্দোলনকারীরা আজকের এই মিছিলে অংশ নিয়েছিলেন তারা কিন্তু একেবারে রাস্তার উপরে বসে রয়েছেন। রাস্তার উপরে বসে তারা অবস্থান করছেন এবং সেখান থেকে কিন্তু তারা তাদের স্লোগান বা তাদের দাবি তুলে ধরার চেষ্টা করছেন। সরাসরি একটু যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি। আপনাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে এবং তার মধ্যে প্রথম হচ্ছে আপনারা বঞ্চনার শিকার, 10 নম্বর অতিরিক্ত দেওয়া হয়েছে পুরনোদের, আপনারা সেই সুযোগ পাননি। আর কি কি দাবি রয়েছে? দেখুন, ব্যাপার হচ্ছে যে এই যে 10 নম্বর, এই 10 নম্বরের ফলে অনেক মেধারা বঞ্চিত হচ্ছে। আজকে 100%, 90% নাম্বার পেয়েও অনেকে ভালো ভালো সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যেমন 60-এ 61 কাট অফ, যে 60-এ 60 পাচ্ছে সেও ডাক পাচ্ছে না। এটা একটা হাস্যকর ব্যাপার। তো আমরা ওই জন্য বলছি যে 10 নম্বরটা বাতিল করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে স্বচ্ছতাতে নিয়োগটা করা হোক। আপনাদের তো পুলিশ আটকে দিল, তাহলে কি করবেন? বিধানসভা পর্যন্ত দেখা যাক, এখনো দেখা যাক কি করে। দেখো এই মুহূর্তে কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন বা যারা অবস্থান করছেন, তারা এই সুবোধ মল্লিক স্কয়ারে পুলিশি বাধার মুখে পড়ে এখানেই তারা অবস্থান করছেন এবং তাদের যেটা কর্মসূচি ছিল যে শিক্ষামন্ত্রীর কাছে তারা ডেপুটেশন দেবে, অর্থাৎ স্বচ্ছতার ভিত্তিতে কোনো রকম কোনো অগ্রাধিকার 10 নম্বর অতিরিক্ত দিয়ে পুরনোদের যে সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগ দেওয়া যাবে না। তাতে এই নবাগত যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা বঞ্চিত হচ্ছে, অর্থাৎ বঞ্চনার দাবিকে সামনে তুলে ধরে কিন্তু তারা আজকের এই বিধানসভা অভিযান পরীক্ষা দিয়েছেন। মানে এসএলএসটি ফ্রেশারদের তরফ থেকে যে বিক্ষোভ আন্দোলনের ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো, রাস্তায় তিনি রীতিমতো তারা বসে পড়েছে, তাদের সেই অবস্থান বিক্ষোভের ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের সামনে। তারা বিধানসভা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু কলেজ স্ট্রিট বা সুবোধ মল্লিক স্কয়ারের কাছে পুলিশের কাছে তাদেরকে বাধা পেতে হয়, সেই কারণেই তারা রাস্তায় বসে পড়েছে। ছবিটা দেখাচ্ছেন, তারা পথে বসে বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশি বাধার সম্মুখীন তারা হয়েছেন। আমাদের প্রতিনিধি সুপ্রিয় যে ছবিটা দেখাচ্ছিল, যেখানে পুলিশ বাধা দেয় সেই মুহূর্তে তারা কিন্তু রাস্তায় বসে পড়েন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। সুবোধ মল্লিক স্কয়ার থেকে সরাসরি ছবিটা। আজকের কি করেছে আর শর্মিষ্ঠা, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের অন্যতম বড় খবরের দিকে আমরা নজর রাখি। বিধানসভা ভোটের ঠিক আগে নিঃসন্দেহে এটা একটা বড় খবর, তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো হুমায়ুন কবিরকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড হয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক এবং সাসপেনশনের ঘোষণা করলেন আজকে ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের দাবি, বিজেপির উস্কানিতেই চলছেন হুমায়ুন। আর এদিকে সাসপেন্ড হতেই মুখ্যমন্ত্রীর সভাস্থল ছাড়লেন সাসপেন্ডেড বিধায়ক। আগামীকাল দল ছেড়ে 22শে ডিসেম্বর নতুন দলের ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। আর আজকের দিনটা সকাল থেকে প্রথমে প্রেস কনফারেন্স, তারপরে একটা নাটকীয় মোড়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, সেই সভা থেকে ফিরহাদ হাকিমের এই প্রেস কনফারেন্সের পরে কিন্তু তিনি বেরিয়ে এলেন। আর তারপরে কি বললেন? 22শে ডিসেম্বর নতুন দলের ঘোষণা। আজকে প্রেস কনফারেন্সে কি বললেন ফিরহাদ হাকিম শুনবো। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের, অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো
সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। ফিরহাদ হাকিম সাসপেন্ড হওয়ার কথা ঘোষণা করে দিলেন, আর তৃণমূল থেকে যখনই সাসপেন্ড হলেন হুমায়ুন কবির তখনই কি করলেন? তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার হুমকি হুমায়ুনের। বাবরি মসজিদ নির্মাণ থেকে পিছু হটার কোনো প্রশ্ন নেই। টিভি9 বাংলা মুখোমুখি হয়ে এক্সক্লুসিভ কি প্রতিক্রিয়া জানিয়েছেন শুনুন। তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক কোনো পদে হুমায়ুন কবির ছিল না, এখনও নেই। কাজেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করাটা আমার কাছে কোনো গুরুত্বহীন, এটা আমার কাছে কোনো আকস্মিক কোনো আঘাত আসারও বিষয় নয়। এর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতাচ্যুত করে খেসারত দিতে হবে। বাবরি মসজিদ করার জন্য এটা সাসপেন্ড হয়েছে বলে আমার মনে হচ্ছে। কাজে আমি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটব না, তাতে আমার জীবন চলে গেলে যাবে, আমি শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব, কিন্তু 6 তারিখে যেটা বাবরি মসজিদের শিলান্যাস সেটা হবে, তাতে যে কোনো চক্রান্তের মোকাবেলা আমি করব। এবং আগামী 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমি নতুন দলের সূচনা করব বা নতুন দলকে ওপেন করব সাধারণ মানুষের কাছে, আম পাবলিকের কাছে, এবং বিজেপির বিরুদ্ধেও নির্বাচনে লড়াই করব এবং তলে তলে বিজেপির সাথে যাদের আন্ডারস্ট্যান্ডিং সেই তৃণমূলের সঙ্গেও লড়াই করব। যে ববি হাকিম এত নিয়ম নীতি শোনাচ্ছে, সে কেন বলেছিল যে মুসলিম হয়ে যারা জন্মায়নি তারা সব অভাগা? কেন বলেছিল? সেটা কি সাম্প্রদায়িক কথা ছিল না ধর্মনিরপেক্ষ কথা ছিল? আমি বিধায়ক পদ থেকে 22 তারিখে আমার দল ওপেন করব, তার আগেই আমি মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আমার টিএমসির বিধায়ক পদ যেটা নির্বাচিত হয়ে আছে সেটা রিজাইন করে দেবো। নতুন দল রেডি আছে। এদের চক্রান্ত আমি অনেক দিন থেকেই বুঝতে পেরেছি। আমাদেরকে পদে পদে অসম্মান করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে দ্বিচারিতা করেছে, মিথ্যা কথা বলেছে দিনের পর দিন, আমাকে দিয়ে ভোট করিয়ে নিয়েছে, আমাকে দিয়ে যা কিছু তার স্বার্থ পূরণ করার দরকার সেটা করে নিয়েছে। সেই দ্বিচারিতার জবাব তৃণমূল কংগ্রেসকে তাদের রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করে তাদের খেসারত পাইয়ে দেব। সোজা কথা, মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না। আর একটা করতে পারে, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। অধীর চৌধুরী আসল খুনি মুর্শিদাবাদ জেলায় বসে আছে, 30টা মানুষকে খুন করেছে, 5 বারের সাংসদ হয়েছে, তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। এরা চক্রান্ত করে আমাকে খুনও করতে দিতে পারে, খুন হতেও প্রস্তুত আছি, কোনো অসুবিধা নাই। মরতে তো একদিনই হবে, মরণকেও আমি ভয় করি না। বেশ করেছি, ক্ষমতা থাকে তো রুখে নেবে, বেশ করেছি। আগামী দিনে এই RSS মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। 135টা সিটে লড়বো, 294-এর মধ্যে 135টা সিটে লড়বো। ধর্মনিরপেক্ষ একটি দল হবে, যে দলের নামকরণ হয়ে আছে, সেই দলের লোগো হয়ে আছে, সব কিছু হয়ে আছে। এদিকে এরপরই তো বহরমপুরে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে নাম না করে হুমায়ুনকে তীব্র আক্রমণ করেছেন। কি বলেছেন শুনুন। সব ধর্মের কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে, করে লুট আর বলে ঝুট, করতে হ্যায় লুট আর বলতে হ্যায় ঝুট। এদের মনে রাখবেন, এদের হয়ে কেউ কেউ টাকা খেয়ে নানা রকম ভাবে আপনাদের অপপ্রচার করবে, বিভ্রান্ত করবেন, ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে, সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে। এটা হবে না। একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং NIA-র হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনেদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা, শান্তির জেলা, মা মাটি মানুষের জেলা। কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না, বুক পেতে শান্তি রক্ষা করবেন, তবেই তো শান্তিতে বসবাস করবেন। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে,
তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু। এটা মাথায় রাখবেন। যারা নির্বাচনের 2 মাস আগে থেকে এইসব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন, তেমনি এদের সরিয়ে দেবেন। এসব দেখবেন না, এসব দেখলে মাথা খারাপ হবে, নেগেটিভ চিন্তাধারা হবে, সবসময় পজিটিভ হতে হবে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে, বাংলাও চলবে। কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। অর্থাৎ এক কথায় মুর্শিদাবাদের মাঠে এই মুহূর্তে সাংঘাতিকভাবে গরম হয়ে রয়েছে রাজনীতির কারণে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক। কৌশিক, নতুন দল গড়ার কথা, 135টা আসনে প্রার্থী দেওয়ার কথা আগেও জানিয়েছিলেন ভরতপুরের বিধায়ক এই হুমায়ুন কবির, কিন্তু আজকে এই পুরো বিষয়টার সঙ্গে বাবরি মসজিদ তৈরির বিষয়টাকে জড়িয়ে দিয়ে কোথাও কি একটুখানি মানে অন্য বিষয়, মানে ধর্মীয় বিষয়কে উস্কে দিতে চাইলেন? মানে মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর, সেটা একটা, এবং রাজ্য রাজনীতিতে এই ভোটটা একটা বড় বালাই, সেই কারণে কি বাবরি মসজিদের ইস্যুটাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি? দেখো, হুমায়ুন কবির যে বাবরি মসজিদের ইস্যুটা কথা বলেছেন সেটা একটা ধর্মীয় ব্যাপার, এবং যে তুমি যেমনটা বললে যে কোথাও একটা মেরুকরণ, যে সংখ্যালঘু ভোট মুর্শিদাবাদে যেমন একটা বড় ফ্যাক্টর, রাজ্য জুড়েও কিন্তু একটা 30% একটা ফ্যাক্টর রয়েছে। সেই কারণে এই ইস্যুটাকে তিনি আরও উস্কে দিলেন, কারণ তিনি বাবরি মসজিদ যিনি যে নামকরণ করেছেন এবং সেই নামে যে মসজিদ করবেন, প্রথম থেকে কিন্তু তাকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছিল, এমনটা তিনি বলছেন। এবং পাশাপাশি তিনি যখন বাবরি মসজিদে তাকে যখন বাধা দেওয়া হচ্ছে, দল বহিষ্কার করা হচ্ছে, তিনি সেই যেমন উস্কে দিয়েছেন। এর আগে ওয়াকফ আইন নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী প্রথমে বিরোধিতা করলেও পরে তার রাজ্যে লাগু হয়। অর্থাৎ মুসলিম একটা সেন্টিমেন্ট, যে সংখ্যালঘু সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকেই হাতিয়ার করতে চেয়েছে হুমায়ুন কবির। সেটা অতীতেও করেছিল। লোকসভা ভোটের সময় আমরা দেখেছিলাম এই জেলায় ইউসুফ পাঠান যখন বহরমপুরে লোকসভার প্রার্থী হন, সেই সময় কিন্তু এই সংখ্যালঘু সেন্টিমেন্টকে যেমন হাতিয়ার করেছিল, সেই সংখ্যালঘু সেন্টিমেন্টকে হাতিয়ার করে হুমায়ুন কবির এগোচ্ছিলেন। এবং সেই হাতিয়ারেই কিন্তু এবং এখানে যখন বাবরি মসজিদ নিয়ে কথা বলছেন, তখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, এই সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে আসছিল। তারপর বিভিন্ন জায়গায় জমিতে তাকে বাধা দিচ্ছিল। সেই সময় কিন্তু তিনি বেপরোয়া ছিলেন এবং তিনি বারংবার বলেছিলেন বাবরি মসজিদ হবে, কারণ রাজ্য সরকার যদি কোথাও মন্দির করে তাহলে মসজিদে দোষ কোথায়? কোথাও একটা, সেই কারণে বেপরোয়া হয়েছে। বারবার একথাও বলে গেছে যে সে 135টা মতো আসনে প্রার্থী দেবে এবং নতুন দল গড়বে, এবং তার নজরে নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার একাংশ, সেটাও সে স্পষ্ট উল্লেখ করেছিল। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের সভা থেকে তাকে পচা ধান বললে, পোকামাকড় বললেন। সেই সমালোচনা, মানে সেই কথার কিভাবে উত্তর দিচ্ছেন হুমায়ুন কবির, তার রিয়াকশন আমাদের কাছে এসে পৌঁছেছে, শুনবো। ঠিকই বলছেন, দাঙ্গা কেউ করলে ওনার প্রশাসন কিসের জন্য আছে? আজকে খুব মনে পড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা আমরাও জীবনে করিনি। আমাদের সামনে কোনো দাঙ্গা করতে চাইলে আমরাও আমাদের জীবন দিয়ে সামনে দাঁড়িয়ে থেকে প্রশাসনকে সঙ্গে নিয়ে তার মোকাবেলা করেছি। রাজা সরকার ডিআইজি ছিল, উনিও রাজু মুখার্জি ওসি ছিল, উনকার উপর হামলা হয়েছিল, তার পাশে কে দাঁড়িয়েছিল উনি জেনে নেন, ভালো করে জেনে একটা মুখ্যমন্ত্রী তার এসব কথা বলা উচিত। আমি এই মুহূর্তে কথা বলতে চাইবো তন্ময় প্রামাণিক নিউজরুম থেকে রয়েছে। তন্ময়, দেখো, বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অনেক বড়, এবং এর ইম্প্যাক্ট কতটা পড়তে চলেছে সেটা তো আরো ভোটের সময় আসলে বোঝা যাবে। কিন্তু 22 ডিসেম্বরের পর কি হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণটা কোন জায়গায় দাঁড়াবে? হয়ে দাঁড়িয়েছে, কারণ এই রাজনৈতিক দল যারা যারা রয়েছে প্রত্যেকে কিন্তু সেই জায়গাটাতেই নজর করে রয়েছেন, যে কারণে মমতা ব্যানার্জি বারবার ছুটে যাচ্ছেন মুর্শিদাবাদ মালদাতে। এখানে হুমায়ুনকে নিয়ে আজকে যে ঘটনা ঘটলো, তুমি যদি একটা পরিসংখ্যান দেখো, মুর্শিদাবাদ জেলাতে টোটাল যা ভোটার রয়েছে তার 2011 সেন্সাস অনুযায়ী প্রায় 67% মুসলিম ভোটার রয়েছে, আর তার বাইরের যে ভোটারটা সেটা হিন্দু ভোটার রয়েছে। এখানে যদি জেলায় তুমি দেখো তাহলে 22টা আসন, সেই 22টা আসন কিন্তু আগে ছিল মূলত কংগ্রেস এবং বামেদের মধ্যে লড়াই। পরবর্তী সময় কিন্তু সেখানে তৃণমূল ভাগ বসায়, এবং 2021 সালের নির্বাচনে তৃণমূল এই 22 আসনের মধ্যে 20টা আসন জিতে নেয়। এই 22 আসনকে যদি তুমি দেখো, 16টি মুসলিম অধ্যুষিত, 3টিতে মুসলিম হিন্দু 50-50, আর 3টিতে হিন্দু অধ্যুষিত।
ফলে এখানে ইকুয়েশনটা হচ্ছে কে কত বেশি আসন নিতে পারে, মুসলিম ভোটটা নিতে হবে। এখানে ফ্যাক্টর হয়ে গেছে যেটা, মুসলিমদের অধিকাংশ পরিবারের গরিব মানুষগুলো পরিযায়ী শ্রমিক, কিংবা বিড়ি বেঁধে ঠিক করে টাকা পান না, ঠিক করে মজুরি পান না, হতদরিদ্র মানুষজন। সেখানে আইএসএফ ঢুকে পড়েছে। তারা বলছে তোমার এডুকেশন কোথায়, তুমি কি পেয়েছো এই 15 বছরে যে মমতা ব্যানার্জির শাসনে। অন্যদিকে মিম ঢুকেছে, তারা তাদের সংগঠন বাড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি গত লোকসভা নির্বাচনে নজর কারা বলা চলে, নজর কেড়ে নিয়েছিল সাধারণ মানুষের, সেটা হচ্ছে বাম কংগ্রেস জোট। ফলে এই জায়গায় তৃণমূলের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক সরে যাবে, সেই আশঙ্কা রয়েছে। আর সেখানে সেই ভোট ব্যাংকটাকে একেবারে ধরার জায়গাটা ধর্ম দিয়ে চেষ্টা করছেন হুমায়ুন কবির, সেইভাবেই অভিযোগ উঠে আসছে অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে। ফলে হুমায়ুন কবির খুব অঙ্ক কষে গিয়েছেন। তিনি চাইছেন বাবরি মসজিদ সেন্টিমেন্ট দিয়ে মুসলিমদেরকে একত্রিত করে তাদের বঞ্চনার বিষয়টাকে সামনে এনে তিনি সেই ভোটটাকে টানার চেষ্টা। একেবারে বুঝতে পারলাম। তন্মা, একটু জানার চেষ্টা করি, মানে বিজেপির তরফে প্রতিক্রিয়া এসছে, তারা বিষয়টিকে কিভাবে দেখছেন শুনবো। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের এমএলএ, তৃণমূল কংগ্রেসের বহুদিনের কর্মী, তৃণমূল কংগ্রেসের প্রথম থেকেই নাকি উনি আছেন, উনি নিজে ক্লেম করেন। আমি যতদূর মিডিয়াতে দেখেছি ওনার বক্তব্য। তারপরে এটা যদি ফিরহাদ হাকিম সাহেবকে বলতে হয়, তাহলে ফিরহাদ হাকিম সাহেবদের পার্টি এবং পার্টির গঠনতন্ত্রের প্রতি তো প্রশ্ন উঠে যায় যে পার্টিটা আদৌ কি চলছে। তো ওনাদের এত পুরনো কর্মী, তার উপর যদি তাদের পার্টির কন্ট্রোল না থাকে, বিজেপির কথা মতো সে উঠবে বসবে, তাই হয়? সুকান্ত মজুমদারকে কি তৃণমূল কংগ্রেস কথা মতো উঠাতে পারবে? জীবনেও পারবে না। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, নিশ্চয়ই এতক্ষণে আপনি খবরটা দেখেছেন, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে বিজেপির উস্কানিতেই সবটা হচ্ছে, মানে করছেন হুমায়ুন কবির। আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই তৃণমূল হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে করেনি এটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না। গরুর গাড়ির হেডলাইট হয় না। তৃণমূলের সাসপেনশন, এই কথাটা হাস্যকর। এক। দুই, যখন 30% মানুষকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলছিলেন, তখন তৃণমূল কিন্তু চুপ, কিচ্ছু বলেনি, পাশে থেকেছে। এখন তৃণমূলের কি মনে হয়েছে আমি জানি না। ফলে ওরা কখন কি বলবেন আর কি করবেন তার উপর কিছু নির্ভর করে না। ওরা দেখবেন কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে তৃণমূল, এইরকম একটা সার্কেলের মধ্যে রাজনীতির যা ঘোলাজল করছে তৃণমূল, তার মতন করে আছে। ফিরহাদ হাকিম সাহেব বললেন যে স্কুল করতো, কলেজ করতো, হাসপাতাল করতো, মসজিদ কেন? আমি বলছি ফিরহাদ হাকিম সাহেবকে যে আপনি ওটা মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করুন যে আপনি স্কুল লেখাপড়া সব 12টা বাজিয়ে দিয়েছেন, দিয়ে এখন খালি মন্দির আর অমুক তমুক ইত্যাদি করে বেড়াচ্ছেন, আপনি বাংলা সর্বনাশ করছেন কেন? সেটা বলার যোগ্যতা কি ফিরহাদ হাকিমের হবে? ওরা কি করছে ওদের ব্যাপার, আমি গুরুত্ব দিতে চাই না। সুজন বাবু, আপনাকে ধন্যবাদ। এটা নিতে এতদিন সময় লাগে। আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30% আমরা 70% যখন চাইবো তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? যেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? আর মুখ্যমন্ত্রী তো নিজে ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধাধর্ম। সেদিন ওনার বিবেক কোথায় ছিল? তো এগুলো সম্পূর্ণ নাটক। তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না। এবার একটু এসআইআর খবরের দিকে নজর রাখতে হবে, কারণ কমিশনের বিরুদ্ধে আবারও পথে বিএলওদের একাংশ। সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ বিএলও অধিকার রক্ষা কমিটির। কমিশনের বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। বিবাদী বাগে সিইও দপ্তরের বাইরে জমায়েত বিএলও অধিকার রক্ষা কমিটি। যদিও তাদের এই বারবার জমায়েত নিয়ে এবং সিইও দপ্তরের বাইরে তারা কিভাবে বারবার জমায়েত করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তারা প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো দাবিতে কমিশনের বিরুদ্ধে পথে নামছেন। আবারও আজ আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সিইও দপ্তরের বাইরে জমায়েত তাদের। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয়। সুজয়, আজ তাদের স্লোগান কি, আজ তাদের দাবি কি সেই একই, যে সময় বাড়াতে হবে, এই দাবিতেই কি তারা অনড় রয়েছেন? আর কি বলছেন তারা?
দেখো আমি সরাসরি সেই মিছিলের সঙ্গে রয়েছি, আমার সহকর্মীকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য যে মিছিলটা আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে। বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের তরফ থেকে তারা নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন এবং সেখানে তাদের দাবি দেওয়া তুলে ধরবেন। আমি একটু কথা বলবো, আজকের মিছিলের মূল দাবিগুলো কি রয়েছে একটু পরে বলছি। একটু দাবিগুলো যা রাখা হয়েছিল সেটা কত এনারা মেনেছেন ওটাই জানার জন্য আমাদের অনেক বিএলও প্রতিনিধি আর যে পরিবারের লোকজন মারা গেছেন তার পরিবারের লোকজনরা যাবে, পরে আপনাকে বিস্তারে আমি জানাবো। আপনাদের অ্যাপসগুলো কি এখন ঠিকঠাক কাজ করছে? কিছু না, সেই অবস্থায় রয়েছে, সেই পরিস্থিতিতে। এত বলার পরেও পুরনো সমস্যা মিটছে? কোনো সমস্যা মিটেনি। 7 দিন বাড়িয়ে কালকে আলটিমেটাম দিয়ে জমা দিতে হবে, চাপ আর প্রেসার এখনো রয়েই গেছে। একটা নতুন পদ্ধতি জানা যাচ্ছে যে একটা কার্যত একটা মুচলেখা দিতে বলা হচ্ছে, সেটা কিভাবে দেখছেন? কিছু নেই, সব একদম বেকার অবস্থা রয়েছে। এখন যা অবস্থা রয়েছে মানে মৃত্যু মুখে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। এদের মৃত্যু মুখেই ফেলা হচ্ছে বিএলওদের, আমাদের সহকর্মীদের। এই জন্য আমরা আবার দেখা করতে একই দাবিতে অনড় রয়েছেন যে তাদের সময় দিতে হবে এবং যাদের মৃত্যু হয়েছে এসআইআর এর কারণে তাদের পরিবারকে সাহায্য করতে হবে, সেই একই দাবিতে তারা আজও পথে নেমেছেন এবং সিইও দপ্তরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কিন্তু তাদের বারবার এই জমায়েত দিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। গতকাল তিনি ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, একবার শোনা যায়। ভারতবর্ষের কোথাও নেই সুপার টাইম সার্ভিসের কিছু ডিইও আছেন, যেমন পূর্ব বর্ধমানের ডিএম বা কলকাতার যিনি দায়িত্বে আছেন তিনি। এক্ষেত্রেও এক্সেপশন, এই বিষয়ে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ করা উচিত। আর গোটা ভারতবর্ষেই ইআরওরা এসডিও র্যাঙ্কের হন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গরমিল রয়েছে। আমরা দাবি করেছি এসডিও র্যাঙ্কের ইআরওদের দিয়ে করা হোক। আর একটা কথা বলে আমি শেষ করেছি, সেটা হলো ইলেকশন কমিশন অফিসে সব রাজনৈতিক দল আসবে যাবে, ওই জায়গাটা সকলের জন্য অবারিত দ্বার এবং প্রোটেক্টেড। ইলেকশন অফিসের সামনে যেভাবে নন বিএলওরা তৃণমূলের গুন্ডারা হুলিগানিজম করছে আর ইলেকশন কমিশন টলারেট করছে, পুলিশ এটা অ্যালাউ করছে, এটা নিয়েও ইলেকশন কমিশন সাংবিধানিক বডি আর্টিকেল 3 to 4-এ তাদের যথোপযুক্ত ক্ষমতা দেওয়া আছে, তারা কেন এটাকে অ্যালাউ করছে এটাও আমি বলেছি। পরে খবরে নজর রাখি, এসআইআর তথ্য নির্ভুল রাখতে এবার আরো কড়াকড়ি কমিশনের। নিজ দায়িত্বে আলাদা ফর্মে মৃত ভোটারদের তথ্য দিয়ে সই করতে হবে বিএলওদের। আলাদা ফর্মে দিতে হবে মৃত, ডুপ্লিকেট, শিফটেড ভোটারদের তালিকাও। আমি কথা বলতে চাইবো এক্ষেত্রে সিজার মন্ডল নিউজরুম থেকে সরাসরি রয়েছেন। সিজার, মানে এই তালিকাটা আলাদা করে তৈরি করে সুবিধা কতটা হবে? দেখো, সুবিধে বলতে এই যে কোথাও যে বিশেষ অবজারভাররা, স্পেশাল রোল অবজারভাররা নিয়োগ হওয়ার পরেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মৃত ভোটার বা শিফটেড ভোটারদের ক্ষেত্রে যে তথ্য ইআরওরা দেবেন, সেই ইআরওদের কিন্তু সেটাকে কার্যত একটা ঘোষণা করে সার্টিফাই করতে হবে যে এই জায়গায় এত মৃত ভোটার, এত শিফটেড ভোটার, এর বাইরে কেউ নেই। অর্থাৎ যে তথ্য দেওয়া হচ্ছে সেটা যে সঠিক তথ্য তাদেরকে সার্টিফাই করতে হচ্ছে, কোথাও সেলফ অ্যাটেস্ট করতে হচ্ছে, বকলমে বলা যেতে পারে বুঝলেখা। অর্থাৎ সেই ইআরও তিনি কিন্তু দায়বদ্ধ হয়ে গেলেন, অ্যাকাউন্টেবল হয়ে গেলেন ওই তথ্যের জন্য। ঠিক একই পদ্ধতিতে বিএলও সুপারভাইজার এবং বিএলএর স্বাক্ষরিত এই যে ফরম্যাট ইলেকশন কমিশনের পক্ষ থেকে বিএলওদের কাছে পাঠানো হয়েছে, সেখানে কিন্তু কোথাও এই নিচু স্তর পর্যন্ত যারা এই তথ্য সংগ্রহ করছেন এবং এই তথ্য কমিশনের সাইটে আপলোড করছেন, কমিশনের সিস্টেমে আপলোড করছেন, তারা দায়বদ্ধ হয়ে গেলেন ওই তথ্য সঠিক। এবং সেটা কোথাও কিন্তু বিএলওদের চাপ বাড়াবে এই কারণেই বারবার বিভিন্ন ক্ষেত্রে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। কখনো বিএলওরা মুখে না বললেও তারা ইঙ্গিত দিচ্ছেন রাজনৈতিক দলের চাপে তাদের ভুল তথ্য অনেক সময় আপলোড করতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখানে বিএলওরা অনেক বেশি দায়বদ্ধ হয়ে যাওয়াটা, সেখানে এটা আরও তথ্য সঠিক এবং স্বচ্ছ করার তাগিদেই এমনটাই কিন্তু কমিশনের মন্তব্য বা কমিশনের। বুঝতে পারলাম সিজার, ধন্যবাদ। এবার একটু কলকাতার দিকে নজর রাখা যাক, কারণ এসআইআর নিয়ে মুখ ফেরাচ্ছে কলকাতা। রাজ্যের সবচেয়ে বেশি ফর্ম ফেরতে এগিয়ে কলকাতা, ঠিক কি বিষয়টা, কারণটা কি জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মিলিয়ে অঙ্কটা ঠিক কিরকম রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে?
দেখো, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় উভয় ক্ষেত্রেই 20% আনকালেক্টেড ফর্ম, অর্থাৎ সেই ফর্মগুলো ফেরত এসেছে। সারা জেলা জুড়ে যদি আমরা চিত্রটা দেখি, সব থেকে বেশি উত্তর কলকাতায় রয়েছে, সেখানে 1 লাখেরও বেশি ফর্ম ফেরত এসছে, এবং দক্ষিণ কলকাতায় সেখানে কিছুটা কম হলেও শতাংশ হিসেবে দুটোই একই রকম। কেন কলকাতার এরকমটা ছবি? এবং আমরা যদি বিধানসভা ভিত্তিক দেখি, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, প্রত্যেকটি জায়গায়, এমনকি খিদিরপুরের মতো জায়গায়, বন্দর এলাকা, সেখানেও 10%-এর কাছাকাছি মানুষ তাদের ফর্ম ফেরত দিয়েছেন। সেখানে অর্থাৎ ভোটার তাদের খুঁজে পাওয়া যায়নি, বা মৃত, বা সেখানে কমিশনের যে ঠিকানাটা ছিল সেখান থেকে যে যখন যাওয়া গেছে সেখানে কেউ ছিল না, সেক্ষেত্রে ফর্মগুলো ফেরত এসেছে। যেটা মনে করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে, যেরকমটা দাবি করা হচ্ছে, যে তাহলে গিয়ে কোথাও গিয়ে এই কলকাতা শহরে মানুষ আর এখানে সেই অর্থে আর থাকতে চাইছেন না, নিরাপদ মনে করছেন না। বিশেষত যখন এসআইআর বিহারের শেষ হয়েছে, সেই বিহারের বাসিন্দা যারা বিহার থেকে এখানে এসে বহু বছর থাকতেন, তারা মনে করছেন অনেক বেশি ভালো হবে এসআইআর বিহারে চলে যাওয়াটা বেটার হবে। এবং খুব স্বাভাবিকভাবেই, যেহেতু কলকাতার মতো এলাকা সাধারণভাবে রাজ্যের অন্যতম প্রাণ কেন্দ্র, সেখানে মানুষ প্রাণ কেন্দ্র কলকাতা, সেই কলকাতাতে দুটি বিধানসভাতেই যদি নজর দেওয়া যায়, দেখা যাচ্ছে যে বেশিরভাগ ফর্ম ফেরত আছে। তার মানে কলকাতার মানুষ, তারা কি কলকাতায় থাকছেন না, বা কলকাতা দীর্ঘদিন ধরে যারা পাশ করছিলেন তারা কি আর কলকাতায় নেই? এই বেশ কিছু বিষয় কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলছে। ধন্যবাদ শ্রাবন্তী। ছিল বিড়াল, হয়ে গেল রুমাল। তো একেবারে তলানিতে নামলো মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের সংখ্যা। এবার 480 থেকে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা নামলো মাত্র 29-এ। কমিশন রিপোর্ট তলব করতেই রাতারাতি 2 অঙ্কে নামলো মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের সংখ্যা। আর এই 29টি মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের মধ্যেও কিন্তু শীর্ষে দক্ষিণ 24 পরগনা। 20টি মৃত্যুশূন্য ভোট কেন্দ্র মিলেছে দক্ষিণ 24 পরগনায়। আমরা আপনাদেরকে সেই সংখ্যাটা, মানে কিভাবে রাতারাতি 2 অঙ্কে নেমে এলো, সেটা বোঝানোর চেষ্টা করছি। তলানিতে নেমে গেছে প্রায়, মানে 480 থেকে জাম্প করে একেবারে 29-এ। কমিশনের রিপোর্ট তলব করতে রাতারাতি 2 অঙ্কে নামলো মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের সংখ্যা। আর এই যে মানে 29টা ভোট মৃত্যুশূন্য ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে শীর্ষে রয়েছে কিন্তু দক্ষিণ 24 পরগনা। 20টি মৃত্যুশূন্য ভোট কেন্দ্র মিলেছে দক্ষিণ 24 পরগনা। এসআইআর নিয়ে এদিনও অমিত শাহকে ফের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন যে এসআইআর না করলে রাষ্ট্রপতি শাসন জারি করতো, চালাকি ধরে ফেলেছেন দাবি মুখ্যমন্ত্রী। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুনবো সবার আগে। নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা, আপনাদের অধিকার, আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কেউ এখান থেকে বিতাড়িত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে, যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনও আছে, বিচারের বাণী নীরবে নিভৃতে যাতে না কাঁদে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি। ছিলাম, আছি, থাকবো, শান্তির সাথে বাঁচব। ছিলাম, আছি, থাকবো, উন্নয়নের সাথে বাঁচব। ছিলাম, আছি, থাকবো, সম্প্রীতির সাথে বাঁচব। ছিলাম, আছি, থাকবো, সবাইকে নিয়ে বাঁচবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রায় প্রত্যেক দিনই এসআইআর নিয়ে অমিত শাহকে নিশানা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কিভাবে দেখছেন, হঠাৎ করে অমিত শাহকে কেন প্রত্যেক দিন নিশানা? ওনার আশেপাশের যে আমলাতন্ত্র আছে তারা মনে হয় ওনাকে এসআইআর সংক্রান্ত ভালো ব্রিফিং দেননি, ঠিকমতো বোঝাননি এসআইআর কি বস্তু, কারা করেন, কিভাবে হয়। এসআইআর এর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কি সম্পর্ক? তো ভারতের নির্বাচন কমিশন করা, এর আগে 13 বার হয়েছে, এটা ৪র্থতম বার হচ্ছে। তো এই বেসিক ধারণাটুকুই তো মুখ্যমন্ত্রীর প্রথম তৈরি হওয়া উচিত। আর যদি এমন হয় যে তিনি বলছেন যে এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া যায়, করার প্ল্যান করেছিল, তিনি জেনে ফেলেছিলেন, আর সেই কারণে নাকি চালাকি ধরে ফেলে এসআইআরটা করিয়ে নিচ্ছেন, তো খুব ভালো কথা। তার মানে অমিত শাহকে ভয় পান উনি। আমরা তো চাই এই ভয়টা বহাল থাকুক।
ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বারবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর নিয়ে অমিত শাহকে নিশানা করেছেন এবং আরও বেশ কিছু প্রশ্ন তুলেছেন যে ভোটের ঠিক আগে কেন এসআইআর করা হচ্ছে, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেখানেই কেন এসআইআর করা হচ্ছে, বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর নামে ডিটেনশন ক্যাম্প করছে, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না বলে আবারও বললেন মুখ্যমন্ত্রী। কারো কোনো কটু কথায় বিশ্বাস করবেন না। এখনো তো 6 মাস বাকি আছে ইলেকশনের। ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে। এরা চালাকি করে এত পেটের ক্ষুধা, মানুষকে ক্ষুধা মেটাতে টাকা দেয় না, কিন্তু ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে, সেই জন্য 6 মাস আগে থেকে ইলেকশনের 3 মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। আরে তোমার হিম্মত থাকলে তুমি 2 বছরে করতে। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও। উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়? বলুন, রোহিঙ্গা যদি আসে, বাংলায় তো বর্ডার নেই, আসে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে। আর বাংলায় খোকা বাবুরা নেই বলে বাংলায় তার খাওয়া বন্ধ করে দিতে হবে। আমি পরিষ্কার বলছি, আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না, সব ধর্মকে সম্মান করি, কিন্তু এটা জেনে রাখুন, মানুষের অধিকার কেড়ে নিলে সেটা মানব না, মানব না, মানব না। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ, সমস্ত প্রশ্নই শুনলেন, আপনাদের রিয়াকশন? এসআইআর কোথায় হবে না সেটা তো ঠিক করছেন নির্বাচন কমিশন। এত গালাগালি, এত রাগারাগি বিজেপির সঙ্গে উনি করছেন কেন? উনি নিজে আইনজীবী না হলেও ল গ্র্যাজুয়েট বলে নিজেকে দাবি করেন। ওনার হাতে কংগ্রেসের তাবড়ো আইনজীবীরা রয়েছেন যারা কিনা গভর্নমেন্টের এক্সচেকারে পয়সায় ফিজ নেন, এবং সেটাতে ডিএ কি করে পেছানো যায়, সরকারি কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের কি করে ডিএ দেবেন না, কি করে প্রশাসনিক দুর্নীতি বিভিন্ন জায়গায় করবেন, এবং সেগুলোকে গার্ড করার জন্য তারা ব্যস্ত থাকেন। সেই সব আইনজীবীরা তো রয়েছেন। তো দিল্লিতে একটা সুপ্রিম কোর্ট বলে কোর্ট এখনো তো রয়েছে। দয়া করে সেই দরজা ঠেলে ঢুকে পড়ুন এবং একটা মামলা করুন। যেসব কথা উনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলছেন, একটা পিটিশন করে ওনাদের আইনজীবীদের তরফ থেকে একটা মামলা করুন। কেন ত্রিপুরায় এসআইআর হচ্ছে না, মিজোরামে কেন হচ্ছে না, মণিপুরে কেন হচ্ছে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন হচ্ছে সেটা জানতে চান। আমরাও তো চাইছি কেন হচ্ছে জানতে, উনি জান। ধন্যবাদ। টার্গেট 26, মতুয়াগড় থেকেই মোদির মিশন বেঙ্গল শুরু। 20 ডিসেম্বর মতুয়া অধ্যুষিত রানাঘাটে সভা করতে পারেন নরেন্দ্র মোদী, এমনটাই সূত্রের খবর। আর জানা যাচ্ছে এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে চরম উৎকণ্ঠা রয়েছে। আর তার আগে প্রধানমন্ত্রীর এই সভা সম্পর্কে আর কি তথ্য সামনে আসছে জ্যোতির্ময় কর্মকার জানাবেন। জ্যোতির্ময়, দেখো, গতকাল আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপির যারা বাংলার সাংসদ রয়েছেন তারা দীর্ঘক্ষণ বৈঠক করেন, এবং এর আগেই বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন যে তিনি চাইছেন যে যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রী বাংলায় আসুন, কারণ প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে আদতে বিজেপি তাদের ভোট ক্রমশ কনসলিডেট করতে পারবে, এবং সেই কারণের জন্যই তারা চাইছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে এসআইআর নিয়ে প্রচার চলছে তাতে একটা বিষয় স্পষ্ট, যে যাদের কাগজপত্র নিয়ে কিছুটা সমস্যা আছে, বিশেষত মতুয়ারা যারা ওপার বাংলা থেকে এসেছেন, তাদের অনেকেরই এসআইআর এ নাম বাদ যেতে পারে প্রাথমিকভাবে, এবং স্বাভাবিকভাবেই সেই ক্ষোভ
ক্রমশ বিজেপির বিরুদ্ধে যেতে পারে। প্রথমেই সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি এবং সেই কারণেই মতুয়াগড়ে প্রধানমন্ত্রীর সভা রাখা হয়েছে, যাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে যাবতীয় বিষয়টি স্পষ্ট হয়। গতকাল যখন সাংসদরা তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বক্তব্য কথা বলেন, সেই সময় গুরুত্বপূর্ণভাবে এসআইআর এর ইস্যু উঠে আসে, কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তারা এসআইআর এর বিরুদ্ধে তীব্র প্রচার চালাচ্ছে। তখনই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন যে এসআইআর নিয়ে পাল্টা প্রচার করতে হবে, কেন এসআইআর প্রয়োজন তা মানুষকে বোঝাতে হবে। অর্থাৎ একটা বিকল্প ন্যারেটিভ তৈরির রাস্তায় যে বিজেপি হাঁটছে এবং তা নিয়েই যে তারা প্রচারের দিকে এগোবে, তা কিন্তু গতকালের বৈঠক থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার প্রধানমন্ত্রী, ধন্যবাদ। কিন্তু আমাদের দর্শকদেরকে আমরা আরেকবার প্রধানমন্ত্রী সেই বক্তব্য শোনাবো বিহার জয়ের পর 14 তারিখ ঠিক কি বলেছিলেন নরেন্দ্র মোদী। और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। এই মুহূর্তে বিএলওদের একাংশ যারা প্রতিবাদ মিছিল করে সিইও দপ্তরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাদের হাতে প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি। সেখানে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, তারা স্লোগান দিচ্ছে। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণ কি? কারণ পুলিশ রীতিমতো তাদেরকে ঘিরে রেখেছে। যদিও বারবার সিইও দপ্তরের সামনে বাইরে তাদের এই জমায়েত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা, কারণ এই মুহূর্তে সিইও দপ্তরের নিরাপত্তা দেখছে রাজ্য পুলিশ এবং সেখানে বিএলওদের একাংশ জমায়েত হয়ে যেভাবে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন, স্বাভাবিকভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয়। সুজয়, যথেষ্ট উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, কি ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি। সার্বিকভাবে বিএলওদের একাংশের পক্ষ থেকে কি দাবি, সিইও দপ্তরের ভেতর থেকে কোনো রকম বার্তা এসেছে কিনা, কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে তাদের? আমি দেখো একেবারে সামনের ছবিটা দেখাবো যে বিএলওরা যারা মিছিল করে আসছিলেন বিএলও অধিকার রক্ষা মঞ্চের তরফ থেকে, তারা এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে দফতর সেই দফতরের সামনে বসে পড়েছেন এবং এখানে বসেই তারা বিক্ষোভ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং তাদের বক্তব্য মূলত যে সমস্ত বিএলওরা কাজের চাপে মারা গিয়েছে বলে তাদের দাবি, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণের বন্দোবস্ত করা, সেই দাবিতেই তাদের মিছিল শুরু হয়েছিল। একটু কথা বলবো। মূল দাবিগুলো আজকে কি রাখতে চাইছে? মূল দাবি এখন হচ্ছে এসআইআর এর সময়সীমাটা মিনিমাম 6 মাস করতে হবে। যেহেতু এই সময়ের মধ্যে ডিজিটালি করা যাচ্ছে না, প্রচুর শ্রমিক আমাদের বাইরে পড়ে আছে যারা পরিযায়ী শ্রমিক। একেবারে আমি আরো একজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমি তোমায় দেখাচ্ছি ছবিটা, দেখো সরাসরি কমিশনের দপ্তরের সামনে ছবিটা, রাস্তায় এই মুহূর্তে বসে পড়ছেন। একটু জানতে চাইবো আপনাদের দাবি দাওয়াগুলো। বসুন না, বলুন দাবি দাওয়াগুলো জানতে চাই। সে তো আমাদের 24 তারিখে আমরা ডেপুটেশনে গিয়েছিলাম, যে দাবিগুলো নিয়ে গিয়েছিলাম সেই দাবির মধ্যে একটাও মানে খুব কম জিনিস আমাদের পূরণ হয়েছে। সেই পুনরায় সেই দাবি নিয়ে এবং এর পরবর্তীকালে ডেপুটেশন হয়েছে যে মৃতের পরিবারের ক্ষতিপূরণ দেওয়া, আমাদের কাজের চাপকে হালকা করে দেওয়া, আমাদের উপরে অত্যধিক প্রেশার দেওয়া হচ্ছে, সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে আজকে আবার ডেপুটেশন। নতুন পদ্ধতি শোনা যাচ্ছে মুচলেখা দেওয়ার, এটাকে কিভাবে দেখছেন? না, মুচলেখা দেওয়া মানে মুচলেখা নয়, ঠিক ওটা বিএলএর একটা রেজুলেশন কপি। এটাকে আবার আমরা যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে ঘুরে যাওয়ার পরেই সমস্ত ব্লক এলাকাকে দেখলাম একই জিনিস ঘটে গেল। এটা কি সমর্থন? এটা কি মানছেন আপনারা? না না, কেন মানতে যাব? এটা তো আমাদের তো সঙ্গে পার্টির যারা এজেন্ট, আপনারা হয়তো জানেন না, বিএলএ এবং বিএলও এই দুটো জিনিস আলাদা, একসাথেই থাকে, কাজ করে। বিএলও হচ্ছে ইলেকশন কমিশন দ্বারা অ্যাপয়েন্টেড, আর বিএলএ পার্টির প্রতিনিধি। তাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক থাকতে পারে? তাদের সঙ্গে হ্যাঁ মিটিং রেজুলেশন করতে হয়, বুথে আমি কাজ করেছি কিনা তার একটা রেজুলেশন, এটা তো ভোটের সময়। আমি জানতে চাইবো, আপনারা তো দেখা করতে চেয়েছিলেন, এখানে রাস্তায় বসে পড়লেন কেন? আমরা ডেপুটেশনে যাব, আমাদের দাবি দেওয়া পূরণ হয়নি, আমরা ওই জন্য বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছি। সময় দিয়েছেন কমিশন? সিইও দপ্তরের
ভেতর যেতে চাইছেন, তারা ডেপুটেশন দিতে চাইছেন। আমরা দুটো ছবি দেখাচ্ছি, যখন ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয় তখনই তারা জোর করে সেই ব্যারিকেড সরিয়ে ঢুকে যান সিও দপ্তরের সামনে। সেই ছবি, পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়েছিল, যথেষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে আমাদের অপর সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, আর যখন নির্বাচনী আধিকারিকের সঙ্গে বিএলওদের সার্বিকভাবে গোটা রাজ্যের বিএলওদের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, তখন আমরা বিএলওদের একাংশকে দেখছি এই মুহূর্তে সিও দপ্তরের সামনে দাঁড়িয়ে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি কোনো রকম রিয়াকশন দেওয়া হয়েছে? বারবার তারা প্রত্যেকদিন এখানে আসছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের সমস্যা বা নির্বাচন কমিশন তাদের কি রিয়াকশন? বলা যায় যে যখন সিও দপ্তরের সামনে এই বিক্ষোভ চলছে সে সময় আজকের এই বিএলওদের সঙ্গে বৈঠক ডেকেছেন ইয়াররা, তারা বৈঠক করবেন। অবজারভার, রোল অবজারভাররা তারা থাকবেন। কার্যত আরেকবার চাপ আমরা দেখতে পাচ্ছি যে যেরকম ভাবে পর পর চাপ দেওয়া হচ্ছিল, বিশেষত যখন অ্যাপ কাজ করছিল না সেই সময় যেভাবে তারা বলছিলেন যে অ্যাপ কাজ করছে না, তারা কিভাবে গোটা কাজটা শেষ করতে হবে। প্রচন্ড চেঁচামেচি হচ্ছে। তোমার ফোন মাইকটা যদি একটু মুখের কাছে আনো তাহলে আমি পুরো কথাটা স্পষ্ট শুনতে পারি, কারণ বিশৃঙ্খল পরিস্থিতি সেখানে। শ্রাবন্তী, একটু মুখের কাছে এনে যদি ফোন মাইকটা কথা বলো। একটু জানতে চাইবো, আজকে যখন আপনারা প্রতিবাদ করছেন বেলা 3টার সময় আবার বিএলওদের সঙ্গে একটা বৈঠক ডেকেছে ইয়ারওদের, কি করবেন? আমি প্রথমত ইলেকশন কমিশনের কাছে বিনীতভাবে এই অনুরোধ করব যে যে দাবিগুলো তারা মৃত পরিবার কর্মরত বিএলওদের জন্য করেছেন সেটা যেন অবশ্যই অবিলম্বে পূরণ করে, কারণ শিক্ষক শিক্ষিকারা রাস্তায়। আপনারা যোগ দিতে পারছেন না, যে বৈঠক ডাকা হয়েছে সেখানে তো আপনারা যোগ দিতে পারছেন না, কারণ সেগুলোর ভাবে দাবিগুলো সম্পূর্ণ মানব বলে মানা হচ্ছে না। সেগুলো না মানা হলে তো কিছু করার নেই, তখন সেই জন্যই যাওয়া হচ্ছে না। আমি একজন শিক্ষিকা এবং আমি রাজ্যের প্রথম ট্রান্সজেন্ডার হাই স্কুল টিচার, আমি নিজেও বিএলএ। আমি দেখতে চাইবো যে বাকিরা যারা রয়েছে আজকের বৈঠকে কয়েকজন বলছেন যে তারা যোগদান করবেন না। একটা কথা বলা হচ্ছে, আপনারা যখন এই বিক্ষোভ করছেন সে সময় বিএলওদের একটা বৈঠক ডেকেছে কমিশন, তো তার জন্য তো সেই বৈঠকে যোগদান না করে কমিশনের কথা তো ভায়োলেট করা হলো না। ভায়োলেট করা কি, আমাদের যেগুলো দাবি সেগুলো তো এখনো পূরণ হয়নি। আমাদের দাবিগুলো যেগুলো ছিল আরো সময় বাড়াতে হবে, তারপরে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি, যারা মারা গেছে সেই সমস্ত ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে আর তাদের চাকরি দিতে হবে, এই সমস্ত আমাদের। আগের দিন প্রায় 2 দিন বসেছিলেন আপনারা, দেখা হয়েছিল 2 দিন পরে। আজকের কতক্ষণ ডেপুটেশন চলবে? আজকে চলবে, আরো অনেকক্ষণ চলবে। আমরা মানে ওখানে দেখা করবে, প্রতিনিধি যাবে, তারপরে যে ফল বেরিয়ে আসবে তারপরে আমরা দেখতে পাচ্ছি। শোভিষ্ঠা, তোমার মনে থাকবে যে প্রথম দিন 19 ঘন্টা তারা সিও দপ্তরে তাদের কাছে প্রশ্ন করো তো, যে যতদিন না তাদের এই দাবি পূরণ হবে, তাদের এই সমস্ত বিষয়টাকে মেনে নেবে, ততদিন কি তারা নির্বাচন আধিকারিকের সঙ্গে মিটিংয়েও যোগ দেবে না? কারণ যে কথাটা নিয়ে আমরা শুরু করেছিলাম যে আজকে যখন বিএলওদের সঙ্গে মিটিং করছে নির্বাচনী আধিকারিক, তখন একাংশ এসে এখানে প্রতিবাদ জানাচ্ছেন, এখানে বিক্ষোভ করছে, তাহলে কি তারা মিটিংয়েও সামিল হবে না যতদিন না তাদের এই সমস্ত দাবি দাওয়া পূরণ করা হবে? কি বলছে তার উত্তরে তারা? সামিল হচ্ছে না, তারা নিজেদের চেষ্টা করবো। মিটিং রাখা হলো, এক মিনিট, আমি আপনাকে বলছি, 1 মিনিট। আপনারা কি কোনো কাজেই সামিল হবেন না যতদিন না এই যাবতীয় দাবি পূরণ হয়? আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে সরছি না। আমাদের দাবি অবশ্যই চাই, একজন পার্শ্ব শিক্ষক নদিয়ায় বাড়ি রিঙ্কুদি কম বেতনে কাজ করে, এই মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তার পরিবারের কি হবে? তিনি একজন পার্শ্ব শিক্ষক, আজকের কেন্দ্র টাকা দিচ্ছে না, পার্শ্ব শিক্ষকরা বেতন পাচ্ছে না, আমরা কার কাছে যাব? তার পরিবার ভেসে যাবে। আমরা প্রতিবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনকে, তার পরিবারের একজনকে চাকরি দিতে হবে। আজীবন চলবে আমাদের দাবি না মানা পর্যন্ত। ওই রিঙ্কু দাসের জাস্টিস চাই আমরা।
অপর প্রতিনিধি সুজয় রয়েছেন। সুজয়ের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়, কারণ সেখানে সাংঘাতিক স্লোগানিং চলছে এবং যথেষ্ট পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আমার সঙ্গে রয়েছেন। আপনার কাছ থেকে রিয়াকশন নেব। প্রত্যেক দিনই আমরা দেখছি এরকম ভাবে সিইও দপ্তরের বাইরে বিএলওদের একাংশ এসে প্রতিবাদ করছেন, মিছিল করছেন। আপনারা বেশ কয়েকবার প্রশ্ন তুলেছেন, তবুও তো তাদেরকে রোকা যাচ্ছে না। প্রথম কথা একটু পলিটিক্যালি মোটিভেটেড, এবং পরিষ্কারভাবে আমি বলি এখানে বিএলএদের একাংশ বলাটা ভুল হবে। 0.00% হয়তো এখানে উপস্থিত থাকতে পারে। তারা একেবারে সরাসরি তৃণমূল কর্মী বিএলও এরাই এখানে এসছেন, এবং তৃণমূল কর্মী সমর্থক নেতাদেরকে দিয়ে ইলেকশন কমিশনের উপরে চাপ সৃষ্টি করা, যেন তেন প্রকারে এসআইআর এ যাতে কোনো ধরনের সমস্যা, এই প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করা যায়, তারই প্রচেষ্টা নিয়েছে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস আর সরকারিভাবে এই বর্তমান রাজ্য প্রশাসন। ফলে তারই ছবি দেখা যাচ্ছে, এবং ইতিমধ্যেই ইসিআই এখানকার রাজ্যের দপ্তর সরানোর কথা আমরা শুনেছি। আসলে সুযোগে আইনি রাস্তায় যখন এসআইআর বন্ধ করতে পারেনি, তখন গায়ের জোরে তারা সাংবিধানিক প্রক্রিয়াকে বন্ধ করতে চাচ্ছে। মূর্খের স্বর্গে বাস করে, এই ধরনের ঘটনা ঘটলে নিশ্চিতভাবে সাংবিধানিকভাবে বিধি সমস্ত সংস্থা তার যা দায়িত্ব আছে তারা তা পালন করবে। বেশ, অনেক ধন্যবাদ। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বললাম। সুজয়, সত্যি একটা বিষয় আমাদের জানতেই হবে, কারণ ইতিমধ্যে নির্বাচন আধিকারিকরা তারা বারবার বলেছে যে এসআইআর এর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র কিছু একটু আধটু এডিট হচ্ছে, মানে 100% কাজ প্রায় শেষ, এবং তিনি বিএলওদের ভূমিকা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন বেশ কিছু জায়গা নিয়ে। তাহলে এখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কারা? মানে এর পরেও বিক্ষোভ কেন তারা দেখাচ্ছেন? এসআইআর এর কাজ তো প্রায় শেষের দিকে। দেখো, প্রথমে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, যারা এখানে এসছেন তারা সহকর্মী বিএলও, যারা কেউ অসুস্থ হয়েছেন, কেউ অসুস্থ হয়ে মারা গিয়েছেন, তাদের ক্ষতিপূরণের দাবিতে এসছেন। তার কারণ এখানে যারা এসছেন তাদের বক্তব্য যে প্রায় 29 জনের কাছাকাছি যারা অসুস্থ হয়ে মারা গিয়েছেন বা অসুস্থ হয়েছেন, তাদের ক্ষতিপূরণ এখনো পর্যন্ত হয়নি। তারা জানতে চাইবে, আপনি কি বিএলও? আপনি কি একজন বিএলও? আমি বিএলও অধিকার রক্ষা কমিটির একজন সদস্য। আমার স্কুলে 2 জন টিচার অলরেডি অসুস্থ হয়ে গেছে, তারা বিএলওর দায়িত্ব পালন করছে। তারপরেও আমরা কি করছি না, তাদের উপরে প্রত্যেক দিন অখ্যাতভাবে অত্যাচার করছি। গত কয়েকদিন আগে পর্যন্ত 4খানা ফর্ম দেওয়া হয়েছে, যেগুলো আবার নাকি পূরণ করে দিতে হবে। তারা কি করবে, তারা নিজেরাও দিশেহারা। তাদের সাহায্যার্থে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের তার জন্য এই যে বিএলও অধিকার রক্ষা মঞ্চ, এখানে কি বিএলও ছাড়া অন্য যারা তারাও থাকতে পারে না? তারা আছে, তারা, আমরা তো সবাই সাহায্যের জন্য এই মঞ্চটা তৈরি করেছি। আমরা কি এখানে কি করতে করেছি? আমরা তো তাদের সাহায্য করার জন্যই করেছি। নির্বাচন কমিশন বলছে কাজ অনেকটা তো হয়ে গেছে, তারপরে কি দাবি থাকছে? একদম ভুল তথ্য। বিএলওদের সম্পূর্ণভাবে অনৈতিকভাবে যেভাবে বিএলওদের উপরে মানসিক অত্যাচার করা হচ্ছে, এই যে আজ প্রায় এই লাস্ট পর্যায়ে আজকে 4 তারিখ যে বিএলওরা মারা গেল, তাদের প্রতি সমবেদনা জানিয়ে ইলেকশন কমিশন কি করেছে আজ পর্যন্ত তা নোটিশ করে কিছু জানানো হয়নি। এই যে মানসিক অত্যাচার, বিএলওদের 8 ঘন্টা স্কুল করার পরেও যে মানসিক প্রেসার করে যে কাজগুলো করা হচ্ছে, সেই কাজ এই কদিনের কাজের চাপ কমাতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। আরও যারা রয়েছেন একটু তাদের সঙ্গে এক এক করে কথা বলবো। দিদি, আপনি কি বিএলও? আমি একজন শিক্ষিকা। আমাদের স্কুলে 2 জন বিএলও আছে, তাদের মধ্যে একজন খুব অসুস্থ হয়ে পড়ে। মানবিকতার তাগিদেই আমি এখানে এসেছি, কারণ এইভাবে বিএলওদের উপর এই অল্প সময়ের মধ্যেই এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। অনেকেই কম্পিউটার জানে না, তাদেরকে কম্পিউটারের কাজ জানে না, অথচ অনলাইনে তাদেরকে কাজ করতে হচ্ছে। এটা সত্যিকারেরই খুব কষ্টকর। এত অল্প সময়ে এই কাজ করা সত্যি সত্যি অসম্ভব। তবু এইভাবে যে 1.5 বছরের কাজ, 1 মাসের মধ্যে করা, এই সিদ্ধান্তটা আমাদের এই আন্দোলনের মানে সময় দিতে হবে। আরেকজন রয়েছেন, দাদা আপনি কি বিএলও? আমি বিএলও নই, আমি একজন শিক্ষক। আমাদের দেখা গেছে যে বিএলও হিসাবে সারা বাংলায় যারা কাজ করছেন তাদের মধ্যে 90% হচ্ছে আমাদের শিক্ষক অথবা শিক্ষাকর্মী। তারা যে মানসিক চাপে আছে তার প্রতি সহানুভূতি না দেখিয়ে, কমিশন তো বলছে কাজ প্রায় শেষের দিকে।
কমিশন অনেক কিছুই বলে, শেষে দেখা যায় সকালে একটা দিচ্ছে, বিকালে একটা দিচ্ছে এবং সন্ধ্যাবেলা আর একটা রিপোর্ট করছে। এর ফলে একটার পর একটা চাপ যখন সৃষ্টি করছে, আপনারা জানেন অলরেডি আমাদের কিছু শিক্ষক মহাশয়কে আমাদের থেকে ওনারা মারা গেছেন, তাদের পরিবার এখন কিভাবে চলবে সেটা নিয়ে আমরা চিন্তিত। সুতরাং যারা এই ব্যাপারে যেসব পরিবারে ক্ষতি হলো সেই সব পরিবারকে ইসিআই যেন অতি সত্বর তাদের ক্ষেত্রে একটা সুন্দরভাবে ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য আমরা চাপ বাড়াতে অর্থাৎ সুজয় বোঝা যাচ্ছে যে এখানে প্রত্যেকে যারা এখনো তুমি যাদের সঙ্গে কথা বললে তারা প্রত্যেকে সহকর্মীদের সাহায্যের জন্য সহকর্মীদের জন্য সমব্যথী হয়ে তারা ইসিআই দপ্তরের সামনে এসেছেন। আমি একটু শ্রাবন্তীর কাছে যাব, কারণ শ্রাবন্তী এই মুহূর্তে যে দিকটাই রয়েছে, তুমি আরো একটা দিকে রয়েছে। শ্রাবন্তী, তোমার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন, তুমি যারা উপস্থিত রয়েছে তাদের কাছে একটু জানতে চাও, তারা কি বিএলও না তারা সহকর্মীদের জন্য সমব্যথী? কিছুক্ষণ আগেই যখন কথা হচ্ছিল যার সঙ্গে তিনি বিএলও ভদ্রমহিলা বলছিলেন যে কিরকম বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে। আমরা বিএলওর সঙ্গে কথা বলবো। দেখো, ব্যাচ পরে এসেছেন, একটু সাইডে। আপনি তো একজন বিএলও, আজকে তো বিএলওদের সঙ্গে বৈঠকও রেখেছে নির্বাচন কমিশন, তার মধ্যে এরকম ডেপুটেশন, তার মধ্যে এরকম ভাবে কাজ করতে হচ্ছে, কিভাবে কাজ করতে সেই বৈঠকে কি আদৌ যোগদান করবেন? আমাদের প্রথমে যখন ডিউটি দেওয়া হয় তখন আমাদের বলা হলো যে শুধু ফর্ম দিতে হবে এবং ফর্ম নিতে হবে। তারপরে আমাদের কি বললো যে ফর্মগুলো ডিজিটালে করতে হবে, যেটা এআইওদের করতে হতো। এই যে আমাদের কাজের চাপ, এবং আমাদের এখন প্রায় ধরুন অনেকেরই 90% কাজ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কালকে আবার রিপোর্ট দিল কি যেসব বুথে প্রয়োজনই মানে 50% উপরে তাদের ডাকলো যে তাদের ভিজিট হবে, তাদের ফর্মগুলো আলাদা হবে। এবং আমাদের প্রথমে বললো ফর্মগুলো যাদের হয়ে গেছে 1, 2, 3 অর্থাৎ যারা 2002 এবং 2025-এ নাম আছে তাদের আলাদা করুন, এবং যাদের মা বাবা 2025-এ আছে কিন্তু 2002-এ নেই তাদের আলাদা করুন, এবং যাদের কোনোটাই নেই, মা বাবাও নেই, নিজের নামও নেই 2002-এ, আবার এই 3 রকম আলাদা করুন। এবং তাদের বাংলার জন্য বেশি রাজনীতি এখন বাংলার জন্য এটা করছে না, সবার জন্য করছে না। আমাদের এই কালকেও আবার সেই আজকে অনেকের বিরোধ মিটিং ডেকেছে, সেইখানে এইভাবে আবার 3টে, এবং বলেছে যাদের বাবার বয়স এবং ভোটারের বয়স, ছেলের বয়স 18-এর বেশি তাদের আলাদা করুন, যাদের বয়স 50-এর বেশি, যারা 2002-এর নাম নেই তাদের আলাদা করুন। এরকম করে করে প্রচন্ড প্রেশার দিয়ে আমাদের এই কাজগুলো যদি আগের ক্ষেত্রে ভুল হয়ে থাকে তাহলে কমিশন কোনো ব্যবস্থা আগে আমাদের নতুন যদি কেউ ভুল করে থাকে একটা অপশন দিয়ে